আজকে আমরা দেখব কি করে আমরা বেসিক এসকিউএল সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসতে পারি। এই চ্যাপ্টারে মাধ্যমে আমরা যেটা শিখব ক্যাপাবিলিটিস অফ এসকিউএল সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে কি কি কাজ করা যায় এবং বেসিক সিলেক্ট স্টেটমেন্ট কিভাবে এক্সিকিউট করা যায়। আচ্ছা, ক্যাপাবিলিটিস অফ এসকিউএল সিলেক্ট স্টেটমেন্টস। এই যে কলামগুলো সিলেক্ট করাকে বলা হয় প্রজেকশন, রো সিলেক্ট করাকে বলা হয় সিলেকশন। যখন একের চেয়ে বেশি টেবিল থাকে তখন দুইটা টেবিলকে ডাটা যদি আমরা একসাথে দেখতে চাই তখন প্রাইমারি ফরেন কির মাধ্যমে জয়েন করে দুইটা টেবিল থেকে ডাটা রিট্রিভ করে নিয়ে আসাকে বলা হয় জয়েন। বেসিক সিলেক্ট স্টেটমেন্ট, বেসিক সিলেক্ট স্টেটমেন্ট এটাকে বলা হচ্ছে বেসিক সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হলো একটা গ্রামাটিক্যাল রুলস। হ্যাঁ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই ল্যাঙ্গুয়েজটার যে নির্দিষ্ট একটা গ্রামাটিক্যাল রুলস আছে সেটাকে বলা হয় সিনট্যাক্স। তো বেসিক সিলেক্ট স্টেটমেন্টে আমরা কি করি? সিলেক্ট স্টেটমেন্ট SQL এর সিলেক্ট স্টেটমেন্ট আমরা কি করি? অ্যাকচুয়ালি SQL কি স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, একটা স্ট্রাকচার মানে খুব গোছানো একটা কোয়েরি করার ভাষা হলো SQL, তাই না? কোয়েরি মানে কি? কোনো কোশ্চেন, কোনো জিজ্ঞাসা। তো আমরা আসলে SQL এর ওরাকেল ডাটাবেসের বেসিক স্টোরেজ ইউনিটটা কি? টেবিল, যেখানে আমরা ডাটাগুলোকে স্টোর করে রাখি, মাল্টিপল একাধিক টেবিলে ডাটাগুলোকে স্টোর করে রাখি এবং তাদের মধ্যে প্রাইমারি ফরেন কি রিলেশনশিপ তৈরি করি। তো ওইখান থেকে ডাটা তোলার জন্য আমাদের কি করতে হবে? কোয়েরিটা লিখতে হবে সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট মানে কি? কোনো কিছু সিলেক্ট করা, মানে এই জিনিসটাকে তুমি নির্বাচন করো, করে নিয়ে এসে আমাকে দাও বা দেখাও। এই যে তো সিলেক্ট স্টার, এই স্ল্যাশটা মানে হলো অবলিক বা অথবা, স্টার মানে হলো সব কলাম, একটা টেবিলে কোনো স্পেসিফিক কলাম না, যা কলাম আছে সব আমি দেখতে চাচ্ছি। অথবা ডিস্টিংক্ট, ডিস্টিংক্টটা কি? কোনো কলামের যদি রিপিটেড ভ্যালু থাকে বা ডুপ্লিকেট ভ্যালু থাকে, একই ভ্যালু বারবার থাকে, সেই ভ্যালুটাকে একবার দেখা। তারপর কলাম বা এক্সপ্রেশন। কলাম কি? কলাম তো আমরা একটু আগে আলোচনা করলাম যে টেবিলে আমরা ডাটা স্টোর করে রাখি, একটা টেবিলে যে রিলেটেড ইনফরমেশনগুলো আমরা রাখছি। তো একটা টেবিলে একজন যেমন একটা ডিপার্টমেন্টস একটা টেবিল, এখানে ওই ডিপার্টমেন্টের কি ইনফরমেশন রাখছি, ডিপার্টমেন্টের একটা আইডি রাখছি, ডিপার্টমেন্টের একটা নাম রাখছি, তারপরে ওই ডিপার্টমেন্টের ম্যানেজারকে এটা রাখছি, ওই ডিপার্টমেন্টটা কোথায় অবস্থিত এটা রাখছি। তাহলে এই যে আইডি, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এগুলো হলো এক একটা কলাম বা অ্যাট্রিবিউট, মানে ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট। তো এই স্পেসিফিক একটা কলাম দেখতে চাচ্ছি নাকি সব কলাম দেখতে চাচ্ছি? যদি সব দেখতে চাই স্টার, যদি সব দেখতে না চাই কোনো একটা নির্দিষ্ট কলাম বা নির্দিষ্ট কয়েকটা কলাম, সেক্ষেত্রে কমা কমা দিয়ে কলামগুলোর নাম উল্লেখ করতে হবে। আর এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশন হলো কলামের সঙ্গে যখন অ্যাডিশনাল কোনো কিছু সংযুক্ত হয়, লাইক কোনো একটা কলামের ভ্যালুর সাথে আমি কোনো কিছু যোগ বিয়োগ ভাগ করলাম বা কোনো একটা লিটারাল অ্যাড করে দেখালাম, সেটাকে বলা হয় এক্সপ্রেশন। তারপরে আসছে এলিয়াস। এলিয়াসটা কি? কলামের অল্টারনেটিভ নেম। আমার যে আউটপুটটা আসবে সেইখানে কলামের হেডিংটা আমি কাস্টমাইজ করে তখন একটা অন্য কোনো নামে যদি রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হচ্ছে এলিয়াস। এলিয়াসটা মানে আমাদের একটা ডাক নাম, যেরকম একটা ভালো নাম থাকে, একটা ডাক নাম থাকে, আর একটা এরকম মানে অল্টারনেটিভ আর একটা নামে আপনি এই জায়গাটায় রিপ্রেজেন্ট করছেন। আর তারপরে দেখেন কমা, তারপর ডট ডট, দ্যাট মিনস আপনি যদি আর একটা কলাম দেখতে চান, তাহলে এইভাবে কমা দিয়ে সেপারেট করতে হবে। কিন্তু লাস্ট কলামের পরে আর কোনো কমা হবে না। তারপরে ফ্রম ক্লজে কি থাকবে? আপনি কোথা থেকে দেখতে চান, কোন টেবিল থেকে দেখতে চান, সেই টেবিলের নাম। এটা হলো রুলস। এখন আমরা এই কোয়েরিটা SQL প্লাসে যদি করি, আমি SQL প্লাসে কাজগুলো প্রায় করে দেখাবো।
প্রত্যেকটা কাজের জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, তাই না? যেমন আপনি যদি একটা গান শুনতে চান, আপনার যদি মিডিয়া প্লেয়ার না থাকে, আপনি কি গান শুনতে পারবেন? পারবেন না। আবার আমি একটা ওয়ার্ড ফাইল, আমার যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে, শুনতে পারবো? পারবো না। ঠিক তেমনি আমার এই কোয়েরিগুলো আমি গিয়ে যদি একটা নোটপ্যাডে চালাই, আমি কিন্তু ডাটা দেখতে পারবো না। আমার ডাটাবেসটা একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ইনস্টল করছি। ইনস্টল করার পরে এটার একটা এক্সিকিউটেবল ফাইল আছে SQL+। এই এনভায়রনমেন্টে বা আরও কিছু টুলস আছে, লাইক SQL ডেভেলপার আছে, টোড আছে, থার্ড পার্টি সফটওয়্যার, এগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো কোয়েরি করে এই কোয়েরি কমান্ডগুলো চালিয়ে আমরা ডাটাগুলোকে দেখতে পারবো। আমরা ডাটাবেস ইনস্টল করলে আমাদের এই প্র্যাকটিসিংয়ের জন্য আমাদের কিছু স্যাম্পল স্কিমা দেওয়া আছে, সেই স্কিমাতে আমরা কাজগুলো করবো। তো ডাটাবেসে কানেক্টেড হয়ে গেল। আমি একটু ফর্মটা বাড়িয়ে দিই, দেন আপনাদের দেখতে সুবিধা হবে। সিলেক্ট, তারপরে কি স্টার্ট, ডিপার্টমেন্টস। কি হলো, ডিপার্টমেন্ট টেবিলে আমাদের যত ডাটা আছে সেটা আমাদের দেখা। তো আমাদের একটা ইউজারে বা একটা স্কিমাতে কোন কোন টেবিল আছে সেটা যদি আমরা দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম ক্যাট। এটা দিলে আমরা টেবিল এবং ভিউয়ের যে লিস্টগুলো আছে সেটা পেয়ে যাই। এখানে আবার কোন টেবিলে কি কি কলাম বা অ্যাট্রিবিউট আছে সেটা যদি আমরা দেখতে চাই, কোনো টেবিলকে আমরা ডেসক্রাইব করে দেখতে পারি। সো আমরা সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট যখন দিলাম, কি হলো, ডিপার্টমেন্টস টেবিলের সব রেকর্ড আমরা দেখতে পেলাম। তো আমরা যদি চাইতাম শুধু স্পেসিফিক একটা ইনফরমেশন চাচ্ছি, সব দেখবো না, এখানে যেহেতু 4টা কলাম আছে, আমরা কি দেখলাম যে আমরা যখন কোয়েরি করলাম দেখলাম যে ডিপার্টমেন্ট আইডি, তার জন্য ভ্যালু এসেছে, ডিপার্টমেন্ট নেমের ভ্যালু আসছে, ম্যানেজারের ভ্যালু আসছে, লোকেশনের ভ্যালু আসছে। আমি যদি শুধু ডিপার্টমেন্ট আইডি আর নেমটা দেখতে চাই, দেন আমরা স্পেসিফিক কলাম দিয়ে করতে পারি। সেটার সিনট্যাক্স কি, আমরা কিন্তু ওই যে দেখলাম স্টার স্ল্যাশ কলামের নেম। তো আমরা এবারে স্পেসিফিক কলামের নাম উল্লেখ করে করবো, সিলেক্ট। আমরা দেখেন এখান থেকে আমি কপি করে দিচ্ছি, কপি করে দিলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না। আর কপি করে দেওয়ার নিয়মটা কি, রাইট বাটনে সিলেক্ট করে রাইট বাটনে একবার ক্লিক যদি করেন কপি হয়ে যাবে, আর একবার ক্লিক করলে আপনার যেখানে প্রিভিয়াস কার্সর ছিল সেখানে এসে পেস্ট হয়ে যাবে। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম ফ্রম ডিপার্টমেন্টস। এখন আর 4টা কলাম আসলো না, 2টা কলামের ভ্যালু আসলো। তো এটাই আসলে আমাদের বেসিক সিলেক্ট স্টেটমেন্ট। যে কোনো টেবিল থেকে এভাবে আপনি সবগুলো যেগুলো টেবিল আছে বিভিন্ন টেবিলের মধ্যে কোয়েরি করে দেখতে পারেন। স্পেসিফিক কলামগুলো দেখে নামগুলো দেখে নিয়ে কলাম সিলেক্ট করে করে আপনি কোয়েরি করে দেখতে পারেন। এবার আমরা দেখবো যে SQL সিলেক্ট স্টেটমেন্ট লেখার কিছু রুলস আছে, সেই রুলসগুলো সম্পর্কে আমরা জানবো বা বেসিক কিছু ইয়েটা জানবো।
যে এসকিউএল সিলেক্ট স্টেটমেন্ট লিখতে গেলে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এসকিউএল সিলেক্ট স্টেটমেন্টস আর নট কেস সেন্সিটিভ। এটা কেস সেন্সিটিভ না। আমরা যখন লিখছি, এটা যদি আমি ছোট হাতের লিখি তবুও এক্সিকিউট করবে, আমরা যদি বড় হাতের লিখি তবুও এক্সিকিউট করবে, বা যদি মিশ্র ভাবে লিখি, মিশিয়ে নেট ক্যাপে লিখি তবুও এটা কাজ করবে। সো এটা কেস সেন্সিটিভ। SQL statement can be entered on one or more line. খেয়াল করবেন, আমি যখন প্রথমবার লিখলাম সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, তখন কিন্তু পুরোটা আমি এক লাইনে লিখে ফেলেছি। তার মানে এখানে আমরা চাইলে এক লাইনেও লিখতে পারি, মোর লাইনেও লিখতে পারি, তবে মাল্টিপল লাইনে লেখাটা হলো স্ট্যান্ডার্ড। প্রতিটা ক্লজ আলাদা আলাদা লাইনে লেখাটাই স্ট্যান্ডার্ড। ক্লজ কোনগুলো? যেমন সিলেক্ট একটা ক্লজ, ফ্রম একটা ক্লজ। ক্লজ মানে একটা সিনট্যাক্সের অংশ। আমরা যেমন বাক্যের অংশ করতাম, বাক্যাংশ, স্লেভ কি বলা হয়, স্লেভ হতে তো একটা সিনট্যাক্সের পার্টকে বলা হয় SQL স্টেটমেন্ট। আমরা এক লাইনেও লিখতে পারি, মাল্টিপল লাইনেও লিখতে পারি। তো কিওয়ার্ড আমরা কি করতে পারবো না, ভেঙে বা স্প্লিট করে লিখতে পারবো না। কিওয়ার্ড কোনগুলো? যেমন সিলেক্ট একটা কিওয়ার্ড, ফ্রম একটা কিওয়ার্ড, ফায়ার একটা কিওয়ার্ড, মানে ওরাকলের যেসব রিজার্ভ কিওয়ার্ডগুলো আছে, সুডো কলাম, নেক্সট ভ্যাল, কার ভ্যাল, এই যে এগুলো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকে আমরা ভেঙে লিখতে পারবো। আমরা এমনি সিনট্যাক্সের ক্লজগুলোকে চাইলে আলাদা আলাদা লাইনে ভাঙতে পারছি। লাইক ডিপার্টমেন্ট আইডি এক লাইনে লিখলাম, ডিপার্টমেন্ট নেম আর এক লাইনে এসে লিখতে পারবো, এটা পারবো। কিন্তু আমি সিলেক্ট শব্দটাকে ভেঙে আলাদা করে লিখতে পারবো না, এটাই বলা হচ্ছে। ক্লজেস আর ইউজুয়ালি প্লেসড অন সেপারেট লাইন। প্রতিটা ক্লজ আলাদা আলাদা লাইনে লেখাটা ইউজুয়ালি আলাদা আলাদা লাইনে লেখা হয়। এক লাইনে লিখলেও প্রবলেম নেই, কিন্তু আলাদা লিখলে কি হয়, readability বাড়ে। Indents are used to enhance readability. Indenting ঠিক এই যে আমরা যখন কোনো কিছু লিখি, দেখেন একটা প্যারা লিখেছি, তারপরে আর একটা প্যারা, তার ভিতরে আর একটা প্যারা লিখতে চাচ্ছি, সেটা আমরা কি করি, একটু ভেতরের দিকে নিয়ে এসে লিখি। এই যে ভেতরের দিকে নিয়ে এসে লেখা, এটা কি বলা হয়, এইভাবে লিখলে কি হয়, রিডেবিলিটি বাড়ে, পড়তে সুবিধা হয়। আর আমরা যে বইয়ে যে এক্সাম্পলগুলোর চিত্রগুলো দেওয়া আছে রান করার পরে, সেটা এসকিউএল ডেভেলপারের চিত্রগুলো দেওয়া আছে। কোন এনভায়রনমেন্টে এটা কীরকম দেখা যাবে সেটা বলা হচ্ছে। এসকিউএল ডেভেলপার, এসকিউএল স্টেটমেন্টস আর অপশনালি বি টার্মিনেটেড বাই এ সেমিকোলন। আমরা যখন একটা স্টেটমেন্ট শেষ করি, সেটার পরে একটা কি হয়, টার্মিনেটর দিই, সেমিকোলন, মানে তারটা দিয়ে বোঝানো হয় আমার সিনট্যাক্স লেখাটা শেষ। তো এসকিউএল ডেভেলপারে আমার টার্মিনেটর দিলেও হবে, না দিলেও হবে, অপশনাল। সেমিকোলন ইজ রিকোয়ার্ড হোয়েন ইউ এক্সিকিউট মাল্টিপল এসকিউএল স্টেটমেন্ট। কিন্তু আমি যদি একসাথে অনেকগুলো কমান্ড এক্সিকিউট করতে চাই, তাহলে প্রতিটা কমান্ডের পরে একটা করে টার্মিনেটর দরকার হবে। এসকিউএল স্টার প্লাস ইউ আর রিকোয়ার্ড টু এন্ড ইচ এসকিউএল স্টেটমেন্ট উইথ এ সেমিকোলন। তো এসকিউএল প্লাসে আমাদের সেমিকোলন দিয়ে টার্মিনেট করা হচ্ছে। রিকোয়ার্ড মানে অবশ্যই করতে হবে। আর হেডিং গুলো কিরকম থাকে দেখেন, ডিফল্ট হেডিং অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট এসকিউএল ডেভেলপারে। আমরা যদি একটু চলে আসি, এই যে আউটপুটটা সবগুলোই লেফট অ্যালাইনমেন্টে আছে। আউটপুটটা ডিফল্ট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, এবং ইয়াগুলো থাকে কিভাবে, হেডিংটা থাকে আপার কেসে। আর এসকিউএল স্টার প্লাসে কি থাকে, ডেট এবং ক্যারেক্টার কলামগুলো থাকে লেফট, হেডিং থাকে লেফট অ্যালাইন, এবং নাম্বার কলামের হেডিং থাকে রাইট অ্যালাইন, এবং সবগুলোর হেডিং ডিসপ্লে থাকে আপার কেসে। দেখেন এই যে আমাদের ডিপার্টমেন্ট আইডি, এটা রাইট অ্যালাইনমেন্ট, আর এটা ক্যারেক্টার ভ্যালু, এটা লেফট অ্যালাইন। এবং দেখেন হেডিং গুলো আছে আপার কেসে।
অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যান্ড নাল ভ্যালু ইন দ্য সিলেক্ট স্টেটমেন্ট। একটা সিলেক্ট স্টেটমেন্টে যদি আমাদের কোনো নাল ভ্যালু থাকে, এক্সপ্রেশন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যোগ বিয়োগ গুণ, অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড, লাইক এমপ্লয়ির নাম, স্যালারির সাথে 300 যোগ করে এমপ্লয়িদের ইনফরমেশন গুলো দেখতে চাচ্ছি। মনে করি $300 বোনাস। অপারেটর প্রেসিডেন্সটা কি? প্রায়োরিটি কে পাবে আগে, কার কাজটা আগে করবে, সেটাই হলো প্রেসিডেন্স। নর্মালি আমরা ছোটবেলায় যে সরলজ্ঞ করেছি, আগে গুণের কাজ, ভাগের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, এখানেও সিমিলার প্রসিডিউর। কোনো কাজ বেশি প্রায়োরিটি দিতে চাইলে, মানে ওই কাজটা আগে করাতে চাইলে, সেটা ব্র্যাকেট দিয়ে করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজ সবার আগে করবে, তারপরে ব্র্যাকেটের বাইরের কাজের মধ্যে সিরিয়াল খুঁজবে কোনটা আগে করবে না কি করবে। তো নর্মালি যখন আমরা কোনো ব্র্যাকেট ছাড়া করছি, অবশ্যই আগে সে স্যালারির সাথে 12 দিয়ে গুণ করে নেবে, তারপরে 100কে যোগ করবে। আমি যোগটা যদি আগে করতে চাই, স্যালারি প্লাস 100, তারপরে যোগ। এটা হলে প্রতি মাসের স্যালারির সাথে $100 পাচ্ছে বোনাস হিসাবে। এইভাবে তার 12 মাসের স্যালারি ক্যালকুলেশন হচ্ছে। আর এটা হলো ইয়ারলি স্যালারির উপরে $100 বোনাস পাচ্ছে, বছরে একবার পাচ্ছে $100। দুইটা কিন্তু ডাটার আউটপুটে হিউজ একটা চেঞ্জ হয়। সো আমি কোন কাজ আগে করাতে চাচ্ছি, সেটা হলে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। ডিফাইনিং নাল। নাল কি? নাল হলো এমন একটা ভ্যালু যেটা এখন পর্যন্ত আনঅ্যাভেলেবল, আনঅ্যাসাইন, আননোন, ইনঅ্যাপ্লিকেবল, মানে যেটা এখন পর্যন্ত অ্যাসাইন করা হয়নি, কিন্তু এটাকে আমরা জিরো বা ব্ল্যাঙ্ক স্পেস বলতে পারবো না। এটা জিরো না, ব্ল্যাঙ্ক না, এটা একটা ভ্যালু যেটা এখন পর্যন্ত অ্যাসাইন হয়নি। এই জন্য আমরা যদি নাল ভ্যালু কলাম, কোনো কলামে নাল ভ্যালু থাকলে ওই কলাম দিয়ে যদি আমরা ডাটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই, ডিসেন্ডিং অর্ডারে নাল ভ্যালু সবার আগে আসে, নাল ভ্যালুকে সবচেয়ে বড় ভ্যালু ধরা হয়, এবং অ্যাসেন্ডিং অর্ডারে নাল ভ্যালুগুলো সবার পরে আসে। নাল ভ্যালুর সাথে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন যদি হয়, তাহলে সেই ভ্যালুটা ইভ্যালুয়েট হয় নাল হিসাবে। মানে নালের সাথে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন, আউটপুট হয়ে যাবে নাল। তো এটা যদিও এটা রিডিউস করার জন্য কিছু ফাংশন আছে, যে নাল ভ্যালুকে কোনো একটা অ্যাকচুয়াল ভ্যালুতে রূপান্তর করে যাতে ক্যালকুলেশন করা হয়। তা না হলে যেখানে নাল ভ্যালু আছে, অন্য আর একটা কলামে ভ্যালু থাকলেও তার কোনো আউটপুট আসবে না, সেখানে আউটপুট চলে আসবে না। যেমন এখানটাই দেখানো হয়েছে, যেমন এমপ্লয়িজের ইয়ারলি স্যালারিটা ক্যালকুলেশন করা হয়েছে, ইয়ারলি কমিশন, 12 মাসের কমিশন। তো কমিশনটা কি? স্যালারি একটা পার্সেন্টেজ সে কমিশন পায়। কমিশন তো সবাই পায় না, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে তারা শুধু কমিশন পায়। কিন্তু আপনি যখন এটা ক্যালকুলেশনটা করবেন, যারা কমিশন পায় না সেখানে নাল ভ্যালু আছে, তো সেই ভ্যালুর ফলে কি হবে, তাদের এই স্যালারি ইন্টু 12 ইন্টু কমিশন পিসিটি করলে তাদের ভ্যালু চলে আসবে, সব নাম চলে আসবে। শুধুমাত্র যারা কমিশন পায় তাদের ক্ষেত্রেই প্রপার একটা ভ্যালু সে দিতে পারবে। তো এটা একটা অবশ্যই প্রবলেম, এরা তো স্যালারি তো পায়, কমিশন না পায়, তো তাহলে তাদের যে রেজাল্টটা আসছে না, সো সেটা ক্যালকুলেট করার যদি আনতে হয়, তো নাল ভ্যালুকে অ্যাকচুয়াল ভ্যালুতে রূপান্তর করে নিয়ে আসতে হয়। এবং এটার জন্য বেশ কিছু ফাংশন আছে, যেটা আমরা চ্যাপ্টার 3-তে কিছুটা আলোচনা করবো। 4-এ, চ্যাপ্টার 4-এ বা 5-এ এসে 4-এ, চ্যাপ্টার 4-এ আমরা এই ফাংশন
ফাংশনগুলো সম্পর্কে জানতে পারবো। কলাম এলিয়াস, এবার আসছে কলামের এলিয়াস। এলিয়াস রিনেম এ কলাম, কলামের হেডিং এর একটা অল্টারনেটিভ নাম দেওয়া বা রিনেম করা। ইজ ইউজফুল ফর উইথ ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশনের ক্ষেত্রেই সাধারণত বেশি ইউজ করা হয়, কারণ আপনি একাধিক কলাম বা একাধিক ভ্যালু ক্যালকুলেট করলেন, তাহলে একটা তাদের জন্য মিনিংফুল একটা হেডিং দিলেন। এই কলামের নামের পরে একটা অ্যাজ কিওয়ার্ড অপশনালি বসতে পারে, এটা অপশনাল মানে দিতেও পারেন নাও দিতে পারেন। কলামের নাম আর এলিয়াসের মাঝখানে অ্যাজ কিওয়ার্ডটা অপশনাল। যদি আমরা এটাকে কেস সেন্সিটিভ করতে চাই বা স্পেশাল কোনো ক্যারেক্টার রাখতে চাই, সেক্ষেত্রে স্পেস বা স্পেশাল ক্যারেক্টার, সেক্ষেত্রে এটাকে ডবল কোটেশনের মধ্যে নিতে হবে। রাইট, লাস্ট নেম অ্যাজ, এই অ্যাজ কিওয়ার্ডটা এখানটায় লিখে নামটা দেওয়া হচ্ছে, মানে লাস্ট নেম কলামটাকে একটা অল্টারনেটিভ নাম দেওয়া হলো নেম, তাহলে আউটপুটে এটার নাম আসছে নেম। কমিশন বিসিটিকে দেওয়া হচ্ছে কম, দেখেন এখানে অ্যাজ কিওয়ার্ড ইউজ করা হয়নি, একটাতে করা হয়েছে, কারণ কি এটা অপশনাল, আমার দিলেও হবে না দিলেও হবে। কিন্তু আমাদের ডিফল্ট হেডিং আপার কেস, সবগুলোই কিন্তু হেডিং চলে আসছে আপার কেসে। আর যদি আপনি এইভাবে ডবল কোটের মধ্যে দেন, এটার আউটপুট আপনি যেভাবে দিবেন তেমনই আসবে। এই যে অ্যানুয়াল স্যালারি শব্দটার মাঝখানে একটা স্পেস দিয়ে আমরা ভ্যালু হেডিংটা দিলাম, এই ধরনের ভ্যালু বা আমরা চাই যে আমি যেইভাবে লিখলাম ঠিক সেইভাবেই আসবে, যেমন এটা ইউনিট ক্যাপে হেডিংটা এসেছে, এরকম চাইলে এলিয়াসটাকে ডবল কোটের মধ্যে দিতে হবে। এরপর আসছে কি কনক্যাটেনেশন অপারেটর, লিটারাল ক্যারেক্টারিস্টিক অল্টারনেটিভ কোড অপারেটর অ্যান্ড ডিস্টিংক্ট কিওয়ার্ড। কনক্যাটেনেশন অপারেটরটা কি? কনক্যাটেনেশন অপারেটর যখন লাইক কলাম অর ক্যারেক্টার স্ট্রিং টু আদার কলাম, একটা কলামের সাথে অন্য একটা কলামের ভ্যালু অথবা কোনো কথা যদি আপনি সংযুক্ত করে আউটপুটে দেখাতে চান, সেটাকে সেই কাজটা করে, মানে দুটো ভ্যালুকে লিঙ্ক করে। ইটস সেপারেটেড বাই টু ভার্টিক্যাল পার্টস, আমরা এইভাবে দুটা ভার্টিক্যাল পার্ট দিয়ে এটাকে ব্যবহার করি। ক্রিয়েট অ্যান্ড রিজাল্টেন্ট কলাম দ্যাট আর ক্যারেক্টার এক্সপ্রেশন। যেমন এখানে লাস্ট নেম কন্ট্যাক্ট জব আইডি অ্যাজ এমপ্লয়িজ ফ্রম এমপ্লয়িজ, এরকম এমপ্লয়িজ টেবিল থেকে যদি তার নাম আর জব আইডিটা কনক্যাট করে নিয়ে আসেন, তাহলে কি হবে, দুটা ভ্যালু একসাথে এভাবে আউটপুট দিবে। এটা একটা এলিয়াস দেওয়া হয়েছে এমপ্লয়িজ। লিটারাল ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টার লিটারাল মানে কি? লিটারাল ইজ এ ক্যারেক্টার, এ নাম্বার or a date that is included in the select statement. সিলেক্ট স্টেটমেন্টে যেসব একটা ক্যারেক্টারও হতে পারে, নাম্বারও হতে পারে, ডেটও হতে পারে, যেগুলো সিলেক্ট স্টেটমেন্টে ইনক্লুড হয় তাকে আমরা বলি লিটারাল। ডেট এবং ক্যারেক্টার লিটারাল ভ্যালু মাস্ট বি এনক্লোজড উইথ সিঙ্গেল কোটেশন। দেখেন, ডেটের ভ্যালু এবং ক্যারেক্টার ভ্যালু অবশ্যই সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে। ইচ ক্যারেক্টার স্ট্রিং ইজ আউটপুট ওয়ান্স ফর ইচ রো ডেটা, প্রত্যেকটা ক্যারেক্টার স্ট্রিং কি হবে, প্রতিটা রেকর্ডের জন্য একবার করে আউটপুট আসবে।
এই যে দেখেন এখানে আমাদের কি করেছি, আমরা নামের সঙ্গে তার ডেজিগনেশনটা নিয়েছি, মাঝখানে আবার একটা কথা লিটারাল হিসেবে অ্যাড করেছি ইজ। তাহলে কি হচ্ছে, এমপ্লয়ের নাম আসছে, ইজ যে কথাটা আসছে, তারপরে তার ডেজিগনেশনটা কি এটা আসছে, এবং এই ইয়াগুলো কি হচ্ছে প্রতিটা রেকর্ডের জন্যই একবার করে রিপিট হচ্ছে লিটারালটা। আমরা তখন বললাম যে প্রত্যেকটা রেকর্ডের জন্য একবার করে এটার আউটপুট আমরা পাবো। আচ্ছা, আমরা জানলাম যে যখন আমরা কোনো কথা দিই সেটা সিঙ্গেল কোটের মধ্যে দিতে হয়, একটা সিঙ্গেল কোট দিয়ে শুরু হবে আর একটা সিঙ্গেল কোটে শেষ হবে, কিন্তু আমি আউটপুটেই সিঙ্গেল কোটটা চাচ্ছি। যেমন আমরা যখন লিখি ডিপার্টমেন্টস ডিডেন্ট, তখন আমার কি হয়, এই মাঝখানে অ্যাপোস্ট্রফি ইউজ হয় না, সেটা তো এই সিম্বলটাই। তো এই সিম্বলটাকে যখন আমরা আউটপুটে নিয়ে আসতে চাই তখন আমাদের কোটেশন ডেলিমিটার লাগে। এটা যে একটা কোড, সেটার জন্য একটা কোটেশন ডেলিমিটার দেওয়ার নিয়ম হলো কিউ, মানে কোটেশন, তারপরে ব্র্যাকেটের ভেতরে বাকি কথাটা লিখতে হবে। লাইক দেখেন এখানে আসলে ডিপার্টমেন্টস ম্যানেজার আইডি কথাটা অ্যাড করতে চাচ্ছে। ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্ট শব্দটার সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে একটা এস যুক্ত হবে। সো ডিপার্টমেন্ট শব্দটুকু নেওয়া হলো কনক্যাট করে, তারপরে অ্যাপোস্ট্রফি এসটা নেওয়ার জন্য আমরা কি করছি, কিউ, তারপরে থার্ড সিঙ্গেল কোটের ভেতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম এস ম্যানেজার আইডি। এটা আমাদের যে এরকম সুন্দর ইনক্রিজ দ্য রিডেবিলিটি অ্যান্ড ইউজেবিলিটি। ডুপ্লিকেট রো থাকলে, কোনো রেকর্ড যদি রিপিটেডলি থাকে তাহলে সেই রেকর্ডকে একবার দেখাইতে চাইলে আমরা ডিস্টিংক্ট ওয়ার্ড ইউজ করি, লাইক সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়েজ। তাহলে একটা ডিপার্টমেন্টে এমপ্লয়েজ টেবিলে এই এমপ্লয়ি 90 কাজ করে, এই এমপ্লয়ি 90 কাজ করে, 90 বারবার আসছে। আমি যদি ডিস্টিংক্ট দিয়ে ওই টেবিলে কোয়েরি করি ডিপার্টমেন্ট, তাহলে ওইটা 90টা একবার দেখাবে। নর্মালি যদি সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়েজ দিই, আমার ওই 107টা এমপ্লয়ি রেকর্ড আছে, 107টা ডাটাই দেখাবে। ডিস্টিংক্ট দিয়ে দেখালে আমার ওই ভ্যালু, রিপিটেড ভ্যালু বাদ দিয়ে আমাকে ইউনিক ভ্যালুটাকে দেখাবে। ডেসক্রাইব, যেটা একটু আগে আলোচনা করলাম, ডেসক্রাইব ডিইএসসি দিয়ে শুরুতেই আমরা দেখিয়েছিলাম যে একটা টেবিলের স্ট্রাকচারটা যদি দেখতে চাই, স্ট্রাকচারটা বলতে টেবিলটার গঠনটা কীরকম, মেটা ডাটাটা কীরকম, তাই না, টেবিলে কী কী কলাম আছে, কোন কলামের ডাটা টাইপ কী, কত ক্যারেক্টার লেন্থ সে সাপোর্ট করে, এগুলো তার স্ট্রাকচারটা। তো এই স্ট্রাকচারটা দেখতে চাইলে আমাদের কি কমান্ড, ডেসক্রাইব টেবিলের নাম, ডেসক্রাইবের মধ্যে ডিইএসসি লিখলেই চলে, RIB এটুকু অপশন লিখলেও হবে। ডেসক্রাইব এমপ্লয়িজ, এটা লিখলেও আপনি এমপ্লয়ি স্ট্রাকচার দেখতে পারবেন, ডিইএসসি এমপ্লয়িজ যদি লিখেন তাও দেখতে পারবেন। এই তো, এই ছিল আমাদের চ্যাপ্টার 1।